শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে এই কর্মবিরতির প্রথম দিনে বন্ধ ছিল ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ক্লাস, পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সম্প্রতি ভারতের সঙ্গে করা সমঝোতা চুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। গত কয়েকদিনের মতো আজও এর বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেছেন, এসব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, কূটনৈতিক ভাষা বোঝেন না বিএনপি নেতারা। এবং সাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। কয়েকটি পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। সিলেট, সুনামগঞ্জ এবং গাইবান্ধায় ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধসের সতর্কতা দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি। এবারে বিস্তারিত। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে আজও বন্ধ রয়েছে সব ধরনের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সকাল থেকেই অচল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুধু শিক্ষা বা প্রশাসনিক কার্যক্রমই নয়, ১০৩তম বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনেও অংশ নেয়নি কোনো শিক্ষক কর্মকর্তা। বরং কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকরা আবারও বলেন, প্রত্যয় স্কিম শুধু বৈষম্যমূলক নয়, মানহানিকরও। হাজার হাজার নয়, লাখ লাখ টাকা কমে যাবে আমার যে সন্তানটি যখন ১ জুলাই যোগদান করবে একই বিভাগে। তাহলে একই রাষ্ট্র, একই প্রতিষ্ঠান, একই বিভাগ, একই পোস্ট, একই পদ, তাহলে দুটো আইন চলে কি করে? এই সর্বাত্মক কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। যারা পেনশন পাচ্ছে তারা তো পেনশন পাচ্ছে, যারা পাচ্ছেন না তাদের জন্য এই সর্বজনীন পেনশন স্কিম ঘোষণা করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে এখন কেন আমাদের শিক্ষকদের এই স্কিমে অন্তর্ভুক্ত করা হলো সেটি আমাদের কাছে বোধগম্য নয়। ঢাকার বাইরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা বলেন, এই স্কিম পুরনো ও নতুন শিক্ষকদের সুযোগ সুবিধায় বৈষম্য ও পারস্পরিক অনাস্থার জন্ম দেবে, যা নষ্ট করবে শিক্ষার পরিবেশ। আমাদের এই কর্মবিরতির কারণে যদি ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্তের শিকার হয়, তাহলে অবশ্যই আমরা সেটি অতিরিক্ত ক্লাস নিয়ে এবং অন্য প্রতিবারই আমরা যেটি ব্যবস্থা করেছিলাম সেভাবে আমরা এই ছাত্রছাত্রীদের ক্ষতি এটি আমরা পুষিয়ে দিব। আমরা আশা করেছিলাম যে সরকার উচ্চ মহল থেকে এই প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল হবে, আলোচনা করে বাতিল হবে এবং আমাদের সমস্যার সমাধান হবে। একই দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতিও। সংহতি জানিয়ে আন্দোলনে অংশ নিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন সহ অন্যান্য বেশ কিছু সংগঠন। এইখানে যারা আসেন তারা তুলনামূলকভাবে অনেক বেশি মেধাবী, এবং এই মেধাবী মানুষগুলো যদি এই পেনশনের সুযোগটি থেকে বঞ্চিত হয়, তাহলে একটি সময় কিন্তু আর বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে আসবেন না। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, এই ৩ দাবি নিয়ে গতকাল থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। দুর্নীতিবাজদের পক্ষে কোনো সহানুভূতি দেখাবে না সরকার বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন।
প্রধানমন্ত্রী বাজেট সঠিকভাবে বাস্তবায়নে সবাইকে মনোনিবেশ করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে মন্ত্রিসভা বৈঠক হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মন্ত্রণালয় এবং বিভাগগুলোকে যত্ন এবং স্বচ্ছতার সঙ্গে পাশ হওয়া নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ১১০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা ধরে রপ্তানি নীতি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর নির্দেশনা সহ এইসব তথ্য জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন সেক্টরে নানা দুর্নীতি প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। আমি যখন প্রথম অভিযোগ আসে আমার এখানে যে কটা আসছে অন্তত প্রত্যেকটাই মানে আমরা তদন্ত করেছি এবং যাদের যাদের বিরুদ্ধে আমরা সত্যতার এলিমেন্ট খুঁজে পেয়েছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে। তদন্তে প্রমাণিত হয়েছে এবং সে বহাল তবিয়ে চাকরি করবে, এই ঘটনাটা একেবারে প্রশাসনে খুব বিরল একটা ঘটনা হতে পারে। প্রধানমন্ত্রীর ভারত সফরে সই হওয়া সমঝোতা স্মারক নিয়ে রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। বিএনপি অভিযোগ করেছে দেশকে পরনির্ভরশীল করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ বলেছে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের মধ্যে 5টি নতুন সমঝোতা সই এবং নবায়ন করা হয় 3টি পুরনো সমঝোতা স্মারক। এছাড়া যৌথ ঘোষণা হয় 2টি রূপকল্পের। এই ইস্যুতে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মঞ্চ। সমঝোতা চুক্তি নিয়ে তীব্র সমালোচনা করেছে বিএনপি। দেশকে ভারতের উপর নির্ভরশীল করার জন্য সমঝোতা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। বিএনপির এই অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন চুক্তি ও সমঝোতা স্মারক এক নয়। বিএনপি নেতারা কূটনৈতিক ভাষা বোঝে না। অবিশ্বাস সন্দেহ থাকলে শত্রুতা বাড়ে, শত্রুতা বাড়লে বন্ধুত্ব থাকে না, বন্ধুত্ব না থাকলে ভারতের সাথে আমাদের যে অভিন্ন সমস্যাগুলো আছে, বন্ধুত্ব থাকলে আলাপ আলোচনা। এবারও আমাদের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আলাপ আলোচনা করেছে। একই ইস্যুতে সংবাদ সম্মেলন করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেছেন রেল ট্রানজিট দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ নয়। আর্মস অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে। ভারতের মধ্য দিয়েও এদেশের ট্রেন নেপাল ও ভুটান যাবে বলেও জানান প্রতিমন্ত্রী। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বেড়েছে সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা সহ সব নদ নদীর পানি। প্লাবিত হয়ে পড়ছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসেরও। ডেস্ক রিপোর্ট। গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমার পানি বেড়ে 16 ঘর ও ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। জাদুকাটা নদীর পানিও রয়েছে বিপদসীমার উপর। এতে জেলায় ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রথম দফা বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী। গত কয়েকদিন আগে আমাদের সুনামগঞ্জে একটা বন্যা হয়েছে, কখন আরেকটা বন্যা হইতেছে। আমরা সুনামগঞ্জের মানুষ এখন কি করব? 48 ঘন্টা নদীর বাড়ি থেকে বৃষ্টি হবে, সেক্ষেত্রে সুনামগঞ্জের নদীর পানি আরো বাড়বে এবং বন্যা পরিস্থিতি অবনতি হবে। তো আমাদের এই অবস্থায় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। এদিকে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার উপর। নেত্রকোনার উদ্ভাকালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। পানি ঢুকছে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায়। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় প্রশাসন। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাগর সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ডুবতে শুরু করেছে নিম্নাঞ্চলের শাকসবজি ও পাট ক্ষেত সহ চারণভূমি। পানি বাড়ার সাথে সাথে বেড়েছে ভাঙনের তীব্রতা। অন্যদিকে বান্দরবানে টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। পাহাড় থেকে মাটি ধসে পড়ায় দুপুর থেকে বেশ কয়েক ঘন্টা রুমার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় যোগাযোগ স্বাভাবিক হয়। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিচ্ছে প্রশাসন। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে চলে আসার জন্য অথবা আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য, যদি তারা আশ্রয়কেন্দ্রে চলে আসে আমরা নিরাপদ পানি এবং শুকনো খাবার দিব। সেই সাথে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা সবার সাথে সমন্বয় করে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। রাঙ্গামাটিতে ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসরতদের সচেতন করতে মাইকিং করছে জেলা প্রশাসন। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে 5 জুলাই পর্যন্ত দেশের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার থেকে বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে। ভারী বৃষ্টিপাতে সিলেট ও চট্টগ্রামে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। ওয়ার্নিং দেওয়া হয়েছে, আর আগামী 5 দিন পর্যন্ত বৃষ্টিপাতটি কন্টিনিউ থাকতে পারে। তবে 2-3 তারিখের দিকে আরেকটু বৃষ্টিপাতের প্রবণতা আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির জন্য চট্টগ্রাম, সিলেট ওইসব যে হিল এলাকাগুলোতে পাহাড় ধসের, ভূমিধসের সম্ভাবনা রয়েছে। নতুন অর্থ বছরের প্রথম দিনে নিত্যপণ্যের শুল্ক কমানোর প্রভাব দেখা যায়নি বাজারে। বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে আগের দামেই। তবে যেসব পণ্যের শুল্ক আর মূসক বাড়ানোর ঘোষণা এসেছে বাজেটে, ইতোমধ্যে বেড়ে গেছে সেই সব পণ্যের দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে সরকারের মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সে লক্ষ্যকে সামনে রেখে বাজেটে কর ছাড় দেওয়া হয়েছে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, গুঁড়ো দুধের মতো নিত্যপণ্যে। এসব পণ্যের সম্পূরক শুল্ক 2% থেকে কমিয়ে 1% নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমার কথা পণ্যগুলোর। যদিও অর্থ বছরের প্রথম দিন রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় শুল্ক কমার প্রভাব নেই, এসব পণ্যে বিক্রি হচ্ছে আগের দামেই। এখানে টোটালটা সিন্ডিকেট হাতে চলে গেছে, আই ওয়াশ করতেছে। কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় আছে এলাচ, দারুচিনির মতো মশলা জাতীয় পণ্য। শুল্ক করের পরিবর্তন আনা হয়েছে শুকনো ফল, মাশরুম, চা, কফির মতো পণ্যের দরেও, যদিও বাজারে তা আগের দরে বিক্রি হতে দেখা গেছে। মশলার মধ্যে হচ্ছে আপনার সাদা গোলমরিচের দাম বাড়ছে, 1 কেজিতে প্রায় 400 টাকা বাড়ছে। অন্যান্য যে মশলা আছে কিছু দামই কমে নাই। তবে অর্থ বছরের জন্য বাজেটে যেসব পণ্যের কর হার বাড়ানোর ঘোষণা এসেছে, প্রথম দিনে তা বাস্তবায়ন দেখা গেছে বাজারে। যেমন কাজু বাদাম। দিনের ব্যবধানে এই পণ্যটির দর বেড়েছে অন্তত 60 টাকা, বেড়েছে আইসক্রিমের দামও। গত যে বাজেট হলো 1 মাস আগে, ওই বাজেটের পরে 1 কেজিতে 80 টাকা 100 টাকার মতো বাড়ছে। হ্যাঁ, কাজু বাদামে। তারপর ডলারের দাম একটু বাড়ছে, এই হিসাব করে দাম বেশি আর কি। নতুন অর্থ বছরে মোবাইল সিমের ভ্যাট 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। খুচরা বিক্রেতারা জানান, গ্রামীণ ফোনের প্রতিটি সিম 100 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে গেল কয়েকদিন ধরেই। আর অন্যান্য কোম্পানির সিম বিক্রি বন্ধ আছে মাসখানেক ধরে। শুধু গ্রামীণ সিমটার দাম বাড়ায় দিচ্ছে। ওদের রিপ্লেস যে সিমগুলো আগে ছিল 241 টাকা আমাদের কিনা, ওই সিমগুলো এখন ওরা করছে 341 টাকা। চলতি অর্থ বছরের জন্য বাড়ানো হয়েছে রেফ্রিজারেটরের জন্য আমদানিকৃত যন্ত্রাংশের শুল্ক। তবে বাজারে এই পণ্যটি এখনো বিক্রি হচ্ছে আগের দামেই। তবে সামনের দিনে দাম বাড়বে বলে জানান বিক্রেতারা। যেহেতু সরকারের বাজেটের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে, সেই হিসাবে কিছু দাম হয়তো বাড়বে। আমরা এখনো ইনফরমেশন ওইভাবে পাই নাই। এর বাইরে দাম বেড়েছে চকলেট, কোমল পানীয় সহ বেশ কিছু নিত্যপণ্যের। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। নতুন পদ্ধতিতে অতিরিক্ত শুল্কায়নের অভিযোগ তুলে বেনাপোল স্থলবন্দরে 4 দিন ধরে পচনশীল পণ্য খালাস বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। আটকে আছে অর্ধশত ট্রাক বোঝাই পণ্য। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পচনশীল খাদ্যদ্রব্য আমদানিতে ট্রাকের চাকা অনুপাতে শুল্কায়ন বন্ধের দাবিতে 4 দিন ধরে বেনাপোলে পণ্য খালাস বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে আটকে আছে প্রায় অর্ধশত ট্রাকের মাছ, আদা, রসুন, কাঁচামরিচ ও ফলসহ পচনশীল বিভিন্ন পণ্যের খালাস। 15 টন যদি নিট ওজন হয়, তার গোরস হয়ে যায় 22 টন। গাড়ির ওজন থাকে 15 টন, এভারেজ দেখা যায় 37 টন ওজন হয়। কিন্তু 37 টন একটা ওজনের
গাড়ি 3000 কিলোমিটার দূর থেকে কোনোদিন আসতে পারে না। এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত। 4 দিন আটকে থাকায় অনেক পণ্য পচে যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন আমদানিকারকরা। নতুন শুল্ক পদ্ধতি প্রত্যাহার না করা হলে বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নতুন নিয়ম চালু করায় আমাদের কাস্টম কর্তৃপক্ষ মালগুলো আটকে রেখেছে। পণ্য খালাস বন্ধ থাকায় এই 4 দিনে অন্তত 50 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। কাস্টমস হাউস জানিয়েছে নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই। কত টাকায় কত টন হবে সেই অনুযায়ী এটি খালাস দেওয়ার নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়ন করছি। আগে বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে শুধু পণ্যের পরিমাপ ও সংখ্যার উপর ভিত্তি করে শুল্কায়ন হতো। সংশ্লিষ্টরা বলছেন চাকাভিত্তিক শুল্কায়ন হলে ট্রাকের ক্ষমতার চেয়ে অনেক বেশি পণ্য পরিবহনের প্রবণতা বাড়বে। এতে দুর্ঘটনা বৃদ্ধি ও রাস্তা নষ্টের ঝুঁকি তৈরি হবে। মাছরাঙা নিউজ ডেস্ক। অনিয়ম দুর্নীতির অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেই সাথে সাভারে সাদিক অ্যাগ্রোর খামারে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলের আলোচিত সেই ছাগলটির সন্ধান পায় দুদক। সাভার প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই সেই আলোচিত ছাগল এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে, যেটি কিনতে গিয়ে বেরিয়ে আসে থলের বেড়াল। সেই ছাগল কাণ্ডে ফেঁসে যায় এনবিআর কর্মকর্তা মতিউর রহমানও। বিকালে সাভারের ভাকুরতায় সাদিক অ্যাগ্রোর খামারে অভিযান চালাতে গিয়ে সেই ছাগলটির সন্ধান পায় দুদক। এই একটি ছাগলের দাম গত ঈদুল আজহায় 15 লাখ টাকা হাঁকান সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। পরে মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ ওই ছাগলটি 12 লাখ টাকা কেনার চুক্তি করে বায়না করলে সামনে চলে আসে তার বাবা মতিউর রহমানের নাম, যিনি জাতীয় রাজস্ব বোর্ডের উচ্চপদস্থ একজন কর্মকর্তা। সঙ্গে বের হয়ে আসে তার নিজের ও স্ত্রী সন্তানদের নামে গড়া অবৈধ সম্পদের পাহাড়ের খবরও। সাভারের ভাকুরতায় সাদিক এগ্রোর খামারে অভিযান চলাকালে আলোচিত সেই ছাগল ছাড়াও নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু, বাছুর এবং প্রজনন প্রক্রিয়ার বিভিন্ন আলামত দেখতে পায় তারা। এদিকে আলোচিত সাদিক অ্যাগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে ঢাকার সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে বিশেষ অভিযান চালায় দুদক। সকালে অভিযান চলাকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছে বলে জানায় দুদক। ইউএসএ থেকে 18টি ব্রাহ্মা প্রজাতির গরু বাংলাদেশে আমদানি করে অবৈধভাবে। আমদানি করার পরে এগুলো কাস্টম কর্তৃক আটক করা হয়। এগুলো তারা হলো সাদেক এগ্রোর কিছু রাখছে, আর অন্যান্য গরু জবাই করে হয়তো মাংস বিক্রি করছে। এইটা আমরা যাচাই করার জন্য আসছি। আর এই বিষয়টি দুদকের নজরে আসায় দুদকের প্রধান কার্যালয় থেকে 9 সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম গঠন করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান শুরু করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক। সাইবার জগতে জঙ্গিদের তৎপরতা থাকলেও দেশের জঙ্গি উত্থানের কোনো সুযোগ নেই বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। সকালে হলি আর্টিজান হামলায় গুলশানে নিহতদের স্মরণে তৈরি করা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা। পুরনো ক্ষত সারিয়ে এখনো দাঁড়িয়ে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টের সেই ভবনটি। 8 বছর আগে নজিরবিহীন ওই জঙ্গি হামলায় নৃশংসভাবে হত্যা করা হয় 17 বিদেশি সহ 22 জনকে। এদের মধ্যে ছিলেন 2 পুলিশ সদস্যও। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে সকালে গুলশানের 79 নম্বর রোডের সেই বাড়িতে আসেন স্বজন ও বিভিন্ন দেশের কূটনীতিকেরা। নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, সামাজিক মাধ্যমে জঙ্গিরা এখনো তৎপর। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনোই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনোই হবে না। জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ডিএমপি কমিশনারের দাবি, অন্য দেশের চাইতে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। অনলাইনে উগ্রবাদী প্রচারের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিডিসি এবং অন্যান্য যে সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম। হলি আর্টিজানে হামলা ও হত্যার মামলায়
7 জঙ্গির মৃত্যুদণ্ড হয়। উচ্চ আদালতে আপিলে তাদের আমৃত্যু কারাদণ্ড হয়। তবে পূর্ণ রায় প্রকাশ না হওয়ায় এর বিরুদ্ধে আপিল করতে পারছে না রাষ্ট্রপক্ষ। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবারে খেলার খবর। 2024 প্যারিস অলিম্পিকে খেলার ওয়াইল্ড কার্ড পেলেন বাংলাদেশি অ্যাথলিট ইমরানুর রহমান। 100 মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করবেন তিনি। Olympic Association and Bangladesh Athletic Federation আমার 100 মিটার ইভেন্ট প্যারিস অলিম্পিক 2024 চুজ করছেন। আর আমি থ্যাঙ্কফুল আছি তারা আমার দেন চুজ করছেন। আর ইনশাল্লাহ আমি ভালো পারফরমেন্স দেব গেমসও। আমার প্র্যাকটিস বর্তমানে ওকে চলে। আমি চেষ্টা করবো যে ইভেন্টে দিয়ে আমি আমার বেস্ট পারফরমেন্স দিতাম। 2026 সালের যুব বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের প্রধান কোচের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন নাভিদ নওয়াজ। এই লঙ্কান কোচের হাত ধরেই 2020 আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। 2 বছর পর আবারও বাংলাদেশে ফিরে খুব ভালো লাগছে। বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, তাদের দিকে আমার নজর থাকবে। আমার অধীনে বিশ্বকাপ জয়ের প্রায় 4 বছর হয়ে গেছে। ওটা নিয়ে আর ভাবতে চাই না। সামনে কিভাবে ভালো করা যাবে সেটা নিয়েই পরিকল্পনা, কারণ এখানে ভালো করা ক্রিকেটাররাই ভবিষ্যতে ন্যাশনাল টিমে খেলবে। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতিতে অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবি। ভারতের সঙ্গে করা চুক্তি দেশকে পরনির্ভরশীল করবে, দাবি ফখরুলের। কূটনৈতিক ভাষা বোঝে না বিএনপি নেতারা, বললেন ওবায়দুল কাদের। এবং বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। সিলেট, সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা। পাহাড় ধসের সতর্কতা, শুক্রবার পর্যন্ত বৃষ্টি থাকার আভাস। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।